1669 খ্রিস্টাব্দ। রয়্যাল সোসাইটি সবে গড়ে উঠেছে। সেই সোসাইটিরই এক হল ঘরে এক বক্তৃতা জমে উঠেছে। বক্তা এক পুরনো জামানায় বিশ্বাসী ইংরেজ। বক্তৃতা ভারী গম্ভীর হয়ে উঠেছে ধীরে ধীরে। সারা হল ঘরে পিন পতন নীরবতা, যেন সূচ পড়লেও শব্দ ভাসে। হঠাৎ বক্তা বক্তৃতার এক জায়গায় এসে 2 সেকেন্ড থমকে দাঁড়ান। চোখ ছুটে যায় হলঘরের এক কোণে। তারপর তেতো মুখে বললেন, আজকাল তো সোসাইটির কিছু গণ্যমান্য সদস্য পোকামাকড় উকুন টুকুন এই সবই দেখে বেড়াচ্ছেন রাত দিন, আর তা নিয়ে হৈহুল্লো কি কম হয়? বক্তা আবার বক্তৃতাকে ছিপে তুলে ধরেন। সোসাইটির ফেলোদের বুঝতে আর বাকি থাকে না বক্তা সাহেব হলঘরের কোণে কোন গুণীজনকে দেখে মেজাজকে এত চড়িয়ে ফেলেছিলেন। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লাইফ ইজ বিউটিফুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব বিখ্যাত রবার্ট হুকের জীবনীর প্রথম পর্ব। রবার্ট হুক কিভাবে ছোটবেলা থেকে দারিদ্রতার সাথে লড়াই করে নানান প্রতিকূলতাকে টপকে বিশ্বের অন্যতম বিখ্যাত বিজ্ঞানী হয়ে উঠলেন, তার খুঁটিনাটি আমরা জানব ওনার জীবনীতে। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক। তবে যে লক্ষ্যবস্তুর উপর বক্তার সহসা বোমারু আঘাত, তিনি কিন্তু নির্বিকার। যেমন হাসি মুখে বসেছিলেন তেমনি হাসি মুখেই বসে থাকেন। অনেকের সন্দেহ হয়, আদৌ উনি এই জগতে আছেন তো? ইনি রবার্ট হুক, রয়্যাল সোসাইটির যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার আশ্রয়দাতা। নিন্দুকে বলে সোসাইটি নাকি এর 2 চোখে রাস্তা দেখে, এর মগজে সব ভাবে, এর 2 পায়েই সামনে এগোয়। কয়েকদিন আগেই তো উনি আণুবীক্ষণিক জীবজগৎ নিয়ে এমন এক গবেষণার কথা প্রকাশ করেছেন যে বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে। যে সংকলনে ওই কথা বের হয়েছে তার নাম মাইক্রোগ্রাফিয়া। এখানে তিনি উদ্ভিদ ও পতঙ্গ নিয়ে বহু সারগর্ভ আলোচনা করেছেন। নিজের হাতে চমৎকার এক অণুবীক্ষণও গড়েছেন। যতদূর সম্ভব সম্পূর্ণ করেছেন সেই যন্ত্রের খুঁটিনাটি। যদিও অণুবীক্ষণের প্রতিষ্ঠা লাভ হয়েছে লিওয়েনহকের হাতে। সেই অণুবীক্ষণে হাতে নাতে ধরা পড়েছে প্রকৃতি জগতের অজস্র আণবিক ছবি। এই মাইক্রোগ্রাফিয়াই কীটপতঙ্গ ও উদ্ভিদের সূক্ষ্ম গঠনের কথা প্রথম তুলে ধরে জীববিজ্ঞানের ইতিহাসে। সে বই বের হবার প্রায় সঙ্গে সঙ্গেই ইংল্যান্ডের তরুণ জীববিজ্ঞানীরা উৎসাহে নেচে উঠলেন, তেমনি রেগে গেলেন বিজ্ঞান বিরোধীরা। এভাবে একদিকে খুব তালি ও অন্যদিকে যাচ্ছে তাই গালি শুনতে শুনতে জীববিজ্ঞানে আণবিক ধারার আসন প্রতিষ্ঠা হলো। জীববিজ্ঞানে রবার্ট হুকের দানের সত্যিই কোনো তুলনা হয় না। প্রাণীদেহ মাত্রই যে এক ক্ষুদ্রতম সত্তা বা কোষ বা সেল দিয়ে গড়া, তা হুকই প্রথম দেখান। এই কোষকে তিনি নাম দেন টিনি বক্স লাইক কম্পোনেন্ট অফ থিন স্লাইসেস অফ কর্ক টিস্যু। এই কোষই হল জীবদেহের গাঠনিক একক বা স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ। জীবদেহের যে নানা অংশে নানান কলা বা টিস্যু, তা আসলে অসংখ্য কোষের সমষ্টি বা যোগফল। জীববিজ্ঞানের ছাত্রছাত্রী মাত্রই সবাই আজ জানে যে রবার্ট হুক কোষের কেমন নকশা এঁকেছিলেন এবং যে অণুবীক্ষণ নিয়ে কোষকে তাড়া করেছেন সে যন্ত্রের আপাদ মস্তকই বা কেমন। তেমনি পদার্থবিদ্যার ছাত্রছাত্রীরাও জানে এখানে রবার্ট হুকের কাজের কোনো পরিসীমা নেই। বিখ্যাত রবার্ট হুকের সূত্রের কথা, হুকস ল, তো সবারই জানা। এই সূত্র বলে যান্ত্রিক টান সর্বদাই পীড়নের সমানুপাতিক। এর অর্থ টান বাড়লে পীড়ন বাড়ে, আবার টান কমলে পীড়নও কমে যায়। তবু এই সূত্রই হুকের প্রতিভার একমাত্র পরিচয় নয়। তার প্রতিভায় সর্বদা ছিল এক পরম নিজস্বতা, ছিল দেশকাল পাত্র নিরপেক্ষ দৃষ্টি, ছিল প্রচণ্ড ধৈর্যে লেগে থাকার শক্তি। তবেই না 17 শতকের বিজ্ঞানের পতাকা নিতে পেরেছিলেন নিজের কাঁধে। তার বিপ্লবী মন সমকালীন বিজ্ঞানীদের যুগের আকাশ ঠেলে কাজ করার প্রেরণা দিয়েছে। ইংল্যান্ডের দক্ষিণ উপকূল ভাগে অবস্থিত হোয়াইট দ্বীপ, সেখানেই 1635 সালে রবার্ট হুকের জন্ম। সে সময় এ দ্বীপে একরকম লোকজন ছিল না বললেই হয়। সামান্য কিছু মানুষ এখানে তখন ঘর বেঁধে নতুন জীবন শুরু করেছে মাত্র। সারা দ্বীপ নুড়ি পাথরে ভরা। সেই নির্জন বেলাভূমিতে বসেই কেটে গেছে হুকের ছেলেবেলা। ফলে স্বভাবে স্বাভাবিকভাবেই মিশেছিল একাকিত্ব। তার উপর তিনি ছিলেন যেমন ভাবপ্রবণ তেমনি রোগাভোগা। শিশু সঙ্গীদের সঙ্গে খেলাধুলা অবধি করতে পারেন না। ঘরে বসে অথবা দ্বীপের কোনো নির্জন চড়ায় এসে চুপচাপ কাটান সময়। আর কি যেন ভাবেন গালে হাত দিয়ে,
শূন্য আকাশের দিকে তাকিয়ে। বাবা হোয়াইট দ্বীপের ক্ষুদ্র এক গির্জার সামান্য এক পুরুতের অতি সামান্য সাহায্যকারী, সামান্য 2-4 পয়সা রোজগার, তা দিয়ে কি সংসার চলে? দুবেলা খাওয়াই জোটে না যে পরিবারের, তাদের ছেলের আবার স্কুল। হুকের তাই যাওয়া হয় না স্কুল পয়সার জন্যে। কিন্তু যার মন পড়ালেখার জন্য ছটফট করছে, স্কুল বন্ধ করলেই তার পড়া বন্ধ হয় নাকি? ঘরে বসেই বাবার কাছে হুক লেখাপড়া করেন, শুনেন প্রাচীন দিনের নানা বিজ্ঞানীদের আশ্চর্য সব জীবনী। এভাবে সুখে দুঃখে হুকের দিন একরকম কেটে যায়। বয়স যখন 13, হঠাৎ মাথায় ভেঙে পড়ল আকাশ। যক্ষা রোগে ভুগে বাবা মারা গেলেন। এই আঘাত সারা জীবন হুককে কাতর করেছে, কারণ বাবাই ছিলেন তার জীবনের সবথেকে বড় অবলম্বন, তার শিক্ষক, বন্ধু ও প্রেরণাস্থল। তাই বাবার মৃত্যুর পর হুক একেবারেই একা হয়ে গেলেন। বাবা মরে যাবার পর আর একদিনও হুক এই হোয়াইট দ্বীপে থাকতে চান না। চলে গেলেন লন্ডন, ঘুরেন পথে পথে। তার না আছে স্কুল কলেজের ডিগ্রি, না আছে শিক্ষা। কে এমন মূর্খ ছেলেকে কাজ দেবে? তাছাড়া চেহারাটিও এমন সরেস যে যেখানেই কাজের খোঁজে যান সবাই দূর দূর করে আর দাঁত বের করে হাসে। লজ্জায় অপমানে পালিয়ে আসেন হুক। অর্ধাহারে অনাহারে কেটে যায় বেশ কিছুদিন। তারপর ভাগ্য একদিন সহায় হয়। এক শিল্পীর স্টুডিওতে কাজ পান শিক্ষানবিশের। দুবেলা পান পেট পূরণ খাবার ও সামান্য কিছু পয়সা। তাতেই হুকের আনন্দ আর ধরে না। কদিন কাজ করতে না করতেই শিল্পী তো অবাক, এই রোগাভোগা ছেলে অথচ যখন কাজে বসে তখন যেন বিশ্ব সংসার ভুলে যায়। খুশি হয়ে বেতন বাড়িয়ে দেন শিল্পী। হুক সে টাকা যতটা পারেন জমাতে থাকেন। কিছুদিন পরে যখন সঞ্চয় মোটামুটি হয়, হুক ভর্তি হন লন্ডনের ওয়েস্টমিনিস্টার স্কুলে। কদিন যেতে না যেতেই ওয়েস্টমিনিস্টার স্কুলে হুকের সুনাম ছড়িয়ে পড়ে। স্কুলের শিক্ষকেরা তার প্রশংসায় পঞ্চমুখ, সহপাঠীরা সবাই তার নম্র ব্যবহারে মুগ্ধ। সবাই বলাবলি করে, বহুদিন স্কুলে এমন একটা উজ্জ্বল ছেলে আসেনি। অঙ্কে হুকের খুব টান। এক সপ্তাহেই জ্যামিতির প্রথম ভাগ শেষ। এমনি করে এগোতে এগোতে কবছরেই অতি সাফল্যের সঙ্গে ওয়েস্টমিনিস্টার স্কুল থেকে পাশ করে বেরোলেন রবার্ট হুক। তারপর চললেন উচ্চশিক্ষার খোঁজে অক্সফোর্ডে। এমন রেজাল্ট যার, অক্সফোর্ডে তার কি ভর্তির অসুবিধা? সেখানেই নতুন জগতের সাথে পরিচয় হয় হুকের। বয়স তখন মাত্র 18। চরম দুঃখ, আহারের অসুবিধা ও অনিশ্চয়তা একদিকে, তেমনি অন্যদিকে ঠিক পড়ার কাজ চলছে হুকের জীবনে। এতটুকু ছেলে, কিন্তু কি আশ্চর্য, ফাঁকি দিতেই জানে না। সময়ের কাজটি সঠিক সময়ে ঠিক করে যান এক মনে। ক্লাস শেষ করে হুকের বন্ধুরা যায় কফি হাউসে আড্ডা জমাতে, আর হুক চলেন পার্ট টাইম কাজে। না হলে পেটের ব্যবস্থা তো আকাশ থেকে এসে পড়বে না। জীবনের এই নিষ্ঠুর বাস্তবে যার সারাবেলা ঘরে, সেই মানুষটাই আবার বিজ্ঞান গবেষণার কাজ করেন। তার কাকপক্ষীও পায় না টের সেই নিশাচর সাধনার। কিন্তু যার টের পাবার তিনি ঠিকই টের পান। সেই তিনি তখন অক্সফোর্ডের তরুণ প্রতিভাবান অধ্যাপক, অভিজাত সম্প্রদায়ের মধ্যমণি, নাম রবার্ট বয়েল। বয়েল যে শুধু বিজ্ঞান পাগল মানুষ তা নয়, পয়সাও অঢেল। সেই বয়েল তখন প্রাকৃতিক গ্যাস নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বয়েলের ল্যাবরেটরি, সেখানে বয়েলের বিচিত্র পরীক্ষার স্থান। বয়েলের কানে আসে হুকের গবেষণা। এও শুনেন যে ছেলেটি প্রতিভাবান হলেও বড় গরিব, বাইরে কাজ করে পেট চালায়। বয়েল লোক পাঠিয়ে হুককে ডেকে আনেন, প্রস্তাব দেন সহকারী হিসেবে তার গবেষণার কাজ করা, টোপ দেন মোটা বেতনের। রাজি হয়ে যান হুক। একই সাথে গবেষণা ও টাকা, একেবারে সোনায় সোহাগা। এই সাক্ষাতের পর রোজ ক্লাসের পর হাসি মুখে হুক ছোটেন অক্সফোর্ডের ক্যাম্পাসে পশ্চিম দিকে, যেখানে বয়েলের গবেষণাগার। এই গবেষণার সূত্র ধরেই দুই রবার্টের বন্ধুত্ব খুব জমে ওঠে। জীবনের ধাঁচ যায় পাল্টে। সারা জীবন এই বন্ধুত্ব থাকে অটুট। বিজ্ঞানের ইতিহাসে এই বন্ধুত্বের কথা সোনার অক্ষরে লেখা। বয়েলের ল্যাবে এসে হুকের প্রতিভার পাপড়ি খুলতে শুরু করে। তার প্রথম আবিষ্কার বাতাসকে সংকুচিত করার পাম্প। যে সে পাম্প নয়, এ দিয়ে রীতিমতো শূন্যতা বা ভ্যাকুয়াম তৈরি করা যায়। বয়েল তার প্রাকৃতিক গ্যাসের যেসব নতুন পরীক্ষা করে জগৎ বিখ্যাত হয়েছেন, তা হুকের পাম্পখানা পেয়েছিলেন বলেই। বয়েল এই পরীক্ষাগুলোতে দেখিয়েছেন কিভাবে গ্যাস বা কোনো বায়বীয় পদার্থের চাপ কম বা বেশি করে ওই গ্যাসের আয়তন বেশি বা কম করা যায়। এই সূত্রই পদার্থবিদ্যার অতি পরিচিত বয়েলের সূত্র। কয়েক মাস পরেই সোসাইটির ফেলো বা সভ্য হন হুক।
ফেলো অফ রয়্যাল সোসাইটি। এই সভ্য পদ যে বয়েলের করুণাতে তিনি পেয়েছেন সে ধারণা একেবারেই ভুল, পেয়েছেন নিজের প্রতিভার মূল্যে। এই সভ্য পদ পাবার আগে তিনি যে শুধু বাষ্প সংকোচনের পাম্প তৈরি করেছেন তা নয়, ক্ষেত্রটান ও কৌশিক ক্রিয়ার তত্ত্ব বের করে সারা ইংল্যান্ডের বিজ্ঞানী মহলে সাড়া তুলেছেন, নতুন নতুন গবেষণা প্রবন্ধ প্রকাশ করে সোসাইটির সম্মান বাড়িয়েছেন। এরপরও যদি সভ্য পদ না পেতেন সেটাই হতো পরম আশ্চর্যের। সোসাইটির প্রথম কেয়ারটেকার হুক যাবজ্জীবন নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে গেছেন। কি কি কাজ করতে হতো তার? প্রথম, সোসাইটির যে বিজ্ঞানীরা বিশ্ব ভুলে কাজ করছেন তাদের কাজের মূল্য যাচাই করা। দ্বিতীয়, সেখানকার বিজ্ঞানীদের ঠিক রাস্তা দেখানো। তৃতীয়, সাধারণ মানুষ যাতে সোসাইটির কাজের প্রতি উৎসাহিত হয় সেজন্য প্রতি সপ্তাহে জনসভা ডেকে 2-4টা মৌলিক পরীক্ষা দেখানো ও ব্যাখ্যা করা বা বুঝিয়ে বলা। রয়্যাল সোসাইটির ক্রম বিকাশের ইতিহাসে রবার্ট হুকের এই মাতৃস্থানীয় কাজগুলো অমর হয়ে আছে। হুকের বিজ্ঞান গবেষণার অসাধারণ পিপাসায় সোসাইটির তরুণ সদস্যদের নতুন শক্তিতে জাগিয়ে তুলেছে একদিন। নতুন নতুন পরীক্ষার হয়েছে ভিত প্রতিষ্ঠা। 1665 সাল, গ্রেসাস কলেজ। হুকের নতুন নতুন কাজ দেখে তাকে জ্যামিতির অধ্যাপকের চাকরি দিলেন। ওই কলেজের যে ঘরে ছিল হুকের থাকবার জায়গা, সেখানে ছিল এক গম্বুজ। ওই গম্বুজের মাঝখানে একটা দূরবীন বসিয়ে হুক দেখতে বসলেন আকাশ পথে গ্রহ তারার ছোটাছুটি। রবার্ট হুকের আর এক গুণ হল তিনি কোনোদিনও পয়সা বা যশের কাঙাল ছিলেন না। জীবনের শেষ দিন অবধি খুব সাধারণভাবেই দিন কাটিয়েছেন তিনি। শত আমন্ত্রণ, উচ্চ বেতনের চাকরির লোভ, রাজার হালে থাকবার গ্যারান্টি, কোনো কিছুই রবার্ট হুককে তার নিজের লক্ষ্যপথ থেকে নাড়াতে পারেনি এক চুল। আজীবন ওই গ্রেসাস কলেজে জ্যামিতির মাস্টারি করে গেছেন, ওই চিলতে ঘরেই রয়ে গেলেন। পৃথিবীর ইতিহাসে এমন লোভ জয়ের ঘটনা খুব বেশি নেই। রবার্ট হুকের জীবনীর বাকি অংশ পরবর্তী পর্বে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিখ্যাত বিজ্ঞানী রবার্ট হুকের জীবনীর প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো এবং রবার্ট হুকের ব্যাপারে আপনার কৌতূহলের কথাও আপনি নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।